যে উপাদান ছিল বাংলাদেশে, নিরেট বাঙালি বাংলাদেশ, নিরেট ভাবে রাজপথে আমাদের সেই লাল পতাকার মিছিল, মানুষের মুক্তির কথা, সেগুলো আমরা ধারণ করেছি, লালন করেছি। এখন দেখছি একেবারে ভিন্ন। তো ওই যারা যে প্রজন্ম, তাদেরকে নিয়ে ভাবনার এখন খুব খুব প্রয়োজন। তো আমি আপনার কাছে জানতে চাইব যে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি যাদেরকে দেখছেন, পরবর্তী জেনারেশন 30+ লিখছে কবিতা, তাদের ভিতরে কি এই শক্তির উপস্থিতি দেখতে পান, নতুন ভাবনাগুলোর বিনিময়? আমি মনে করি যে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, যে সামাজিক পরিবর্তনের কথা বললেন, এটা কবিতায় এবং সাহিত্যে আসা উচিত। তবে এটা কতটুকু আসছে সেটা একটা প্রশ্ন। যে আপনার এই যে পরিবর্তন হচ্ছে, আমরা এখন মনে করি যে সময়টা এখন শুধু গ্রাহ্য দানের জন্য বা পেশার কারণে বা শুধুমাত্র নিজের জীবন নির্বাহের জন্য এখন মানুষকে অনেকভাবে ছুটতে হচ্ছে। এখন কিন্তু মানুষ একটা স্বাধীনতা, একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে, ব্যক্তির স্বাধীনতা ইত্যাদি। মানুষ এখন যান্ত্রিকভাবে অনেক কিছুর ভিতরে নিয়ন্ত্রিত হচ্ছে, শিক্ষার মধ্য দিয়েও নিয়ন্ত্রিত হচ্ছে, চাকরির মধ্য দিয়েও নিয়ন্ত্রিত হচ্ছে, কর্পোরেট চাকরির মধ্য দিয়েও নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এই সময় দার্শনিকরা এখন বলছে যে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার স্বাধীনতা। এটা একটা বড় চ্যালেঞ্জ। সেই স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে ক্রমাগত। এই সবটাই কি অর্থনৈতিক কারণ? এটা একটা মূল অর্থনৈতিক কারণ। এবং মানুষের মধ্যে আসলে একটা জিনিস হয়ে উঠেছে, সেটা হলো যে আগে যেমন মানুষের দৃষ্টিভঙ্গি ছিল যে পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, কিন্তু এখানে তরুণদের মধ্যে একটা পরিবর্তন এসেছে শুধু, সেটা হচ্ছে নিজের পেশার উন্নতি করা, তারপর নিজের অগ্রগতি। মানে বিষয়টা কি কিছুটা এরকম নয় কি যে ওয়েস্টার্ন যে লাইফস্টাইল ইউরোপ আমেরিকাতে না, একদম ব্যক্তি কেন্দ্রিক, যে আমার বার্গারটা খাওয়ার ব্যবস্থা, আমার বান্ধবীকে একটা ভালো জুয়েলারি কিনে দেওয়ার ব্যবস্থা, এবং একটি গাড়ি, এবং পারলে একটি দারুণ অ্যাপার্টমেন্ট অথবা বাড়ি, এই যে একেবারে নিজের, আমাদের প্রজন্ম এখন কি সেইখানেই চলে গেল? হ্যাঁ, এটা অনেকটা এই জন্য এই সময়টাকে বলে যে আত্মসর্বস্ব সুখবাদে মানুষ বিশ্বাসী হয়ে উঠছে। মানে আপনি যে কথাটা বললেন যে আমরা আসলে সবাই আত্মমুখী হয়ে উঠছি, আত্মসর্বস্ব সুখবাদে আমরা স্বচ্ছন্দ বোধ করছি, এবং এই দৃষ্টিভঙ্গির কারণে, এই দর্শনের কারণে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আপনি কি কবি হিসেবে বদলেছেন সেখানে? না, আমি বদলাইনি নিজেকে ওইভাবে। আমরা এখনো মনে করি। আপনার লেখায় কি বদল হয়েছে? না, এটা আমি ওইভাবে বদল হয়নি, কিন্তু হয়তো অনেক উপাদান এসছে, যে উপাদানগুলো বরং এই দৃষ্টিভঙ্গিকে আঘাত হানছে। যে দৃষ্টিভঙ্গিটা আমাদের মানবিকতাকে সমুজ্জ্বল করে না, উজ্জ্বল করে না, এবং মানবিকতাকে সমৃদ্ধ করে না, এই দিক থেকে এই উপাদানগুলো আসছে। কিন্তু আমি আত্মসর্বস্ব সুখবাদে যে দৃষ্টিভঙ্গি, যে দর্শন, সেটাকে আমি বিশ্বাস করি। পিনু ভাই, আমরা যখন কথা বলছি, এটা ডিসেম্বর মাস, এই 10 ডিসেম্বর মঙ্গলবার এই অনুষ্ঠানটা দর্শকের কাছে যাবে। এই সময় দাঁড়িয়ে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এই 2013 সালের ডিসেম্বরের মাসে কবি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অনুভূতি কিরকম, বলবেন একটু? যখন রাজপথে বোমাবাজি, মানুষ মরে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, প্রবল সহিংসতায়, যে সহিংসতায় যারা রাজনীতি করে না, প্রতিপক্ষ নয়, সেই সব নিরীহ মানুষ ঝরে যাচ্ছে। না, এটা তো খুবই দুঃখজনক, শুধু নয় বেদনাদায়ক তো বললে শেষ হয়ে যাবে না, এটার প্রান্ত বা এটা শেষ সীমা। আমরা তো এমন একটা সময় উপস্থিত হয়েছি যে রাজনীতির নামে যেভাবে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, এবং গতকাল সম্ভবত একটা ছেলে সাদাবাদে যাত্রাবাড়ি এলাকায় বাসে ঘুমিয়েছিল, থেমে থাকা বাসে ঘুমিয়েছিল, সেখানে পুড়িয়ে মারা হলো। তার একটি প্রতিবেদন পড়লাম খবরের কাগজে, সেখানে দেখলাম তার মা এসছে সেই চট্টগ্রাম থেকে সম্ভবত, গাড়ি পায়নি, তো ভেঙে পরে যখন এসছে তখন এসে দেখে যে তার সন্তানটি মারা গেছে ঢাকা মেডিকেল কলেজে, এবং তার লাশ নিয়ে যাওয়ার মানে সে সুযোগ পাচ্ছে না। তার ভিটে মাটিতে তার সন্তানকে মাটি দেবে
এই সুযোগটা পাচ্ছে না। এই যে পরিস্থিতি, আপনার কি মনে হয় এই সামগ্রিক বিষয়টায় সাধারণ মানুষ একটি নতুন ভাবনার দিকে এগোবে? আমি বলছি না যে সামরিকগত, আমি বলছি যে মানুষ নিজের শক্তিতে আরেকটি মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে মানুষের শক্তির জাগরণ আপনি কি উপলব্ধি করেন? হ্যাঁ, শক্তির জাগরণ এটা আমাদের কাঙ্ক্ষিত, কিন্তু সেই শক্তির জাগরণটা ওইভাবে হচ্ছে না। এটা না হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যারা রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের খুবই সচেতন এবং অঙ্গীকারবদ্ধ ভূমিকাটা আমরা কম দেখছি, এবং এখানে মানুষকে জাগিয়ে তোলা দরকার। যেমন গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই ধারাটা যদি আমরা প্রভাবিত করতে পারতাম আমাদের সমাজের সব ক্ষেত্রে, আমাদের দেশের সর্বক্ষেত্রে। আমরা বলতে কাকে বোঝাচ্ছেন, রাষ্ট্র কাঠামোকে অথবা রাষ্ট্র কাঠামো তো সমন্বিত নাগরিক শক্তিকে? না, এখানে সবারই একটা দায়িত্ব আছে, কবি, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রের সাথে যে রাজনৈতিক শক্তিগুলো যুক্ত আছে তাদেরও একটা ভূমিকা আছে। এটা একটা সম্মিলিত ভূমিকা। আপনার উত্তরটা পেয়ে গিয়েছে সম্ভবত। আমরা একেবারে শেষের প্রান্তে। ফেব্রুয়ারি মাসে আপনার কাছ থেকে নতুন কি বই পাঠকরা পাবেন? আসলে ফেব্রুয়ারিতে আমি দুটো পাণ্ডুলিপি তৈরি করেছি কবিতায়, এটা বের হতে পারে, আর একটা প্রবন্ধের বই, আর ছোটদের জন্য ছড়া বই বের হতে পারে। আচ্ছা, আমরা এই ধরনের অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানে কবিরা যখন আসেন তখন তাদের কাছ থেকে একটা কবিতা শুনি, আর গানের মানুষ এলে গান শুনি। আপনি কবিতার মানুষ, আপনার কাছ থেকে কবিতা শুনবো। আমি তার আগে দর্শকদের কাছে বিদায় নিই, আপনার যেটা প্রিয় কবিতা আমাদের সেটা শোনাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমাদের দেশের এই বিজয়, যে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিলেন, যে মা বোনেরা ইজ্জত দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি ইচ্ছে ঘরের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি এবং আমন্ত্রণ করছি কবি গোলাম কিবরিয়া পিনুকে তার একটি কবিতা পড়ে শোনানোর জন্য। কবিতার শিরোনাম এখন কেন পুড়ে যাচ্ছে, এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা দহনযোগ্য, এত সহজে পুড়ে যাচ্ছে, এতটা সহজ দাহ্য, আগুন তাপে পুড়ে যাচ্ছে, তুষ আগুনে পুড়ে যাচ্ছে, ছাই আগুনে পুড়ে যাচ্ছে। বন আগুনে পুড়িনি, বজ্রপাতে পুড়িনি, তড়িৎ কোষে পুড়িনি, গ্যাস আগুনে পুড়িনি, কাঠ আগুনে পুড়িনি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। আগে ছিলাম আলোক শক্তি, আগে ছিলাম সূর্য শক্তি, আগে ছিলাম বিদ্যুৎ শক্তি। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে। অধঃপতনের শেষ সীমায় ছোবরা কিবা খড়ে প্রাণ পুড়ে যাচ্ছে। সাহস নেই বুকের মাঝে, তালপাতা রোগা সিপাই পুড়ে যাচ্ছে। নিজের ভর হারিয়ে ফেলে শিমুল তুলো উড়ে বেড়ায়, পুড়ে যাচ্ছে। উদাসীনতা আপন ভোলা, লাইলনের সুতো কাপড় পুড়ে যাচ্ছে। জোড়াতালিতে পথ পায় না, তুলোট কিবা ছেঁড়া কাগজ পুড়ে যাচ্ছে। আগে ছিলাম ইউরেনিয়াম, আগে ছিলাম প্লুটোনিয়াম, আগে ছিলাম অনির্বাণ। এখন কেন পুড়ে যাচ্ছে, এখন কেন পুড়ে যাচ্ছে।